দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। এই সাজেশনগুলো তোমরা যদি আগামী পরীক্ষার জন্য ফলো করে যাও, আশা করি দর্শন বিষয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নগুলো আগামী পরীক্ষার আগে অবশ্যই তোমরা করে যাবে। বছর দর্শন পরীক্ষা 10 মার্চ, তাই তার আগে তোমরা যে গুটি কয়েক মাত্র প্রশ্ন দেওয়া হয়েছে অতি অবশ্যই বাড়িতে মুখস্থ করে যাবে। আশা করি এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের দর্শন বিষয়ের যে 8 নম্বরের প্রশ্নগুলি আসবে তার একটাও এর বাইরে থেকে আসবে না। তাই প্রতিটি অধ্যায় থেকে একেবারে নিখুঁতভাবে যে প্রশ্নগুলি বলা হয়েছে তা অতি অবশ্যই তোমরা করে যাবে। প্রথম অধ্যায় থেকে হচ্ছে যুক্তি। যুক্তি থেকে কোনো রচনাধর্মী প্রশ্ন আসবে না। দ্বিতীয় অধ্যায় বচন। বচন থেকে যে গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নগুলি, তার মধ্যে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, একটি করে উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। দ্বিতীয় প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো, পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লিখো, নিরপেক্ষ বচনগুলির কোন পদ ব্যাপ্য হয় তা উদাহরণসহ আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমরা করবে। তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা। এখান থেকেও কোনো রচনাধর্মী প্রশ্ন আসবে না। 2 নম্বর এমসিকিউ এবং 2 নম্বরের একটি এসএকিউ প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে একটি রচনাধর্মী প্রশ্ন আসবে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি লেখো, এ বচনের সরল আবর্তন হয় না কেন, প্রমাণ করো যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। তৃতীয় প্রশ্ন, বস্তুগত বিবর্তন কি, বস্তুগত বিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, একে কেন যথার্থ বিবর্তনের মর্যাদা দেওয়া যায় না। চতুর্থ প্রশ্ন, বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি কি কি। এই 4টি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে করবে। পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায়। এখান থেকেও কোনো রচনাধর্মী প্রশ্ন একটি আসবে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লিখো এবং টিকা লিখো। এখান থেকে 4 নম্বরের 2টি টিকা আসে, তার মধ্যে আমি কয়েকটা বলেছি, আশা করি এখান থেকেই আসবে। অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, চতুষ্পদ হেতু দোষ, নিরপেক্ষ ন্যায় এবং নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। এই টিকাগুলি করলে আশা করি তোমরা টিকাটি কমন পাবে। ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, কোনো রচনাধর্মী প্রশ্ন আসে না। সপ্তম অধ্যায় বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র থেকেও কোনো রচনাধর্মী প্রশ্ন আসবে না। অষ্টম অধ্যায় সত্যাপেক্ষ থেকেও কোনো রচনাধর্মী প্রশ্ন আসে না। এখান থেকে 3 নম্বরের এমসিকিউ এবং 2 নম্বরের এসএকিউ আসবে। এরপর আছে আরোহমূলক তর্কবিদ্যা। এখানে যে প্রথম অধ্যায় আছে আরোহ অনুমানের স্বরূপ, এখান থেকেও কোনো রচনাধর্মী প্রশ্ন আসে না। 3 নম্বরের এমসিকিউ এবং 3 নম্বরের এসএকিউ আসবে। কারণ থেকে কোনো রচনাধর্মী প্রশ্ন আসে না। তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখান থেকে একটি রচনাধর্মী প্রশ্ন আসবে। তার মধ্যে আমি 2টি প্রশ্ন বলছি, তার মধ্য থেকে 2টি আসতে পারে, একটা আসবেই। একটি হচ্ছে মিলের অন্বয়ী পদ্ধতিটি আলোচনা করো, এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত এবং 2টি সুবিধা 2টি অসুবিধা লিখো, এবং মিলের অন্বয় ব্যতিরেকী পদ্ধতিটি আলোচনা করো। তার মধ্য থেকে আমি বলে রাখি অন্বয়ী পদ্ধতিটি এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ। এই অধ্যায় থেকে একটি রচনাধর্মী প্রশ্ন আসে। তার মধ্যে আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোন দোষ তা উল্লেখ করো। এই ধরনের একটি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন আসবে, তোমরা সেগুলি অনুশীলন করবে বিভিন্নভাবে। এছাড়া টিকা আসবে, এর অথবা থাকবে টিকা, 2টি টিকা আসে। তার মধ্যে আমি যেগুলো বলছি এগুলো থেকে আশা করি আসবে। অবান্তর শর্তকে কারণ বলার দোষ, মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ মনে করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। এই কয়েকটি মাত্র দর্শন থেকে তোমাদের আমি প্রশ্ন দিলাম। আশা করি এখান থেকেই তোমাদের যে 40 নম্বরের বড় প্রশ্ন আছে তা আসবে। তাই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে
শেয়ার করবে এবং ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা রাখলো। ধন্যবাদ।